বিরতির পর স্বাগত। আপনারা দেখছেন রাইস অনলাইন ক্লাসে। আজকে আমরা রয়েছি অ্যানথ্রোপোলজি সাবজেক্ট নিয়ে, আমাদের পড়াশোনা চলছে। আমি আবারও স্যারের ক্লাসে চলে যেতে চাইব। স্যার, তো প্রশ্ন হচ্ছে যেটা বলছিলাম যে অ্যানথ্রোপোলজিস্ট 3 ধরনের সমাজের কথা বলেছেন। নাম্বার 1 ইগালিটেরিয়ান। মাথায় রাখবে ইগালিটেরিয়ান মানে তোমরা যদি 3 দিকটা দেখো, একটা হচ্ছে ইকোনমিক রিসোর্স, একটা হচ্ছে পাওয়ার, একটা হচ্ছে প্রেস্টিজ। তোমরা যদি 3 দিকটা দেখো, যে একটা হচ্ছে তোমার ইকোনমিক রিসোর্স, আর একটা হচ্ছে পাওয়ার, আর একটা হচ্ছে প্রেস্টিজ। তোমরা এরকম করে একটা হেডিং করে দিতে পারো, যে একটা লেফটে লিখতে পারো ইকোনমিক রিসোর্স। তোমরা যদি লেফটে লেখো যে ইকোনমিক রিসোর্স, লেফটে ইকোনমিক রিসোর্স লিখলে ইকোনমিক রিসোর্স, আবার তারপরে লিখলে পাওয়ার, তারপরে লিখলে পাওয়ার, তারপরে লিখলে পাওয়ার, তারপরে লিখলে প্রেস্টিজ, প্রেস্টিজ, প্রেস্টিজ। তাহলে কি দেখলে, এই যে ইগালিটেরিয়ান সমাজ যাকে দেখলে, জারোয়া, অঙ্গি, সেন্টিনালিজ বা ইয়ানোমামি কিংবা ভেদা, দে হ্যাভ ইকুয়াল অ্যাক্সেস টু ইকোনমিক রিসোর্স। দেখো, দে হ্যাভ ইকুয়াল অ্যাক্সেস টু ইকোনমিক রিসোর্স, দে হ্যাভ ইকুয়াল অ্যাক্সেস টু ইকোনমিক রিসোর্স, and they have equal access to power, they have equal access to power, they have equal access to power, and they have equal access to prestige। অর্থাৎ তুমি বলবে তাহলে ওদের মধ্যে কি নেতা নেই? আছে, কিন্তু তিনি অতটা ক্ষমতা এনজয় করেন না বা এক্সট্রা কোনো সুবিধা এনজয় করেন না। এবং সিদ্ধান্ত যখন নেওয়া হয় অন দ্য বেসিস অফ জেনারেল কনসেনসাস, সিদ্ধান্তটা নেওয়া হয়। সেও একই রকমের একই হাটেই থাকে, ওই একই ধরনের খাবারই খায়, তাই দে আর ইগালিটেরিয়ান সোসাইটি। এবারে তুমি যদি বলো যে র্যাঙ্ক সোসাইটি, তুমি যদি বলো র্যাঙ্ক সোসাইটি, তাহলে তুমি দেখবে র্যাঙ্ক সোসাইটি নৃতাত্ত্বিকরা মনে করছেন যে এটা পার্টলি স্ট্র্যাটিফাইড সোসাইটি, অর্থাৎ আংশিকভাবে স্তর বিন্যস্ত সমাজ, অর্থাৎ আংশিকভাবে স্তর বিন্যস্ত সমাজ। যদি আমরা র্যাঙ্ক সোসাইটির কথা বলি, তাহলে আমরা দেখব এই র্যাঙ্ক সোসাইটি অ্যানথ্রোপোলজিস্টরা বলছে দে হ্যাভ ইকুয়াল অ্যাক্সেস টু ইকোনমিক রিসোর্স, দে হ্যাভ ইকুয়াল অ্যাক্সেস টু পাওয়ার, অ্যান্ড দে হ্যাভ আনইকুয়াল অ্যাক্সেস টু প্রেস্টিজ। কারণ অনেক সময় দেখা যায় ওরা হচ্ছে চিফ ওরিয়েন্টেড একটা সিস্টেম। যেহেতু চিফ ওরিয়েন্টেড সিস্টেম, তাই চিফের সামনে মাথা উঁচু করে কথা বলার ক্ষমতা থাকে না। অর্থাৎ দে হ্যাভ ইকুয়াল অ্যাক্সেস টু ইকোনমিক রিসোর্স, ভালো করে বোঝো, দে হ্যাভ ইকুয়াল অ্যাক্সেস টু পাওয়ার, বাট দে হ্যাভ আনইকুয়াল অ্যাক্সেস টু প্রেস্টিজ। দ্যাট মিনস এই যে র্যাঙ্ক সোসাইটি বলছি, এটা আংশিকভাবে, অর্থাৎ পার্টলি স্ট্র্যাটিফাইড সোসাইটি, পার্টলি স্ট্র্যাটিফাইড সোসাইটি, আংশিকভাবে স্তরবিন্যস্ত সমাজ। যেমন কি, যেমন আমরা বলি ট্রব্রিয়ান আইল্যান্ডার। আমরা যদি এক্সাম্পল দিই, তাহলে আমরা এক্সাম্পলে বলতে পারি, লিখে নিতে পারো এক্সাম্পলটা, ট্রব্রিয়ান আইল্যান্ডার, TROBRIAND, ট্রব্রিয়ান আইল্যান্ডার, ট্রব্রিয়ান আইল্যান্ডার। এরা হচ্ছে আংশিকভাবে স্তরবিন্যস্ত সমাজ। কারণ প্রেস্টিজটা অনেক হাই, যে চিফ হবে তার সামনে হয়তো মাথা উঁচু করে কথা বলার ক্ষমতা থাকে না, কারণ চিফ হচ্ছে সোশ্যাল প্রেস্টিজটা অনেকটা বেশি এনজয় করে। ক্লিয়ার হয়েছে? এইবারে তোমরা যদি দেখো যে তৃতীয় নম্বর সমাজ যেটা নৃতাত্ত্বিকরা বলছেন, সেটা হচ্ছে কি না, ক্লাস সোসাইটি। ক্লাস সোসাইটি বা ক্লাস বেস সোসাইটি, তোমরা এরকম লিখতে পারো যে ক্লাস হাইফেন দিয়ে সোসাইটি, অর্থাৎ ক্লাস সোসাইটি। ক্লাস সোসাইটি মিনস CLASS, ক্লাস সোসাইটি। এই যে ক্লাস সোসাইটি বলছো, তার মানে এক্সাম্পল কি হবে, এনি অ্যাডভান্স সোসাইটি, যে কোনো উন্নত সমাজই হচ্ছে। দেখো আমার কথাগুলো
সমাজের সাথে মিলছে কিনা মিলিয়ে দেখে নাও। কারণ অ্যানথ্রোপোলজি, বিশেষ করে সোশ্যাল অ্যানথ্রোপোলজি আমি যে কখন ক্লাসে পড়াই, আমি যখন তোমাদের কথাগুলো বলবো জীবনের সাথে মিলবে, সমাজের সাথে মিলবে। যদি না মেলে তাহলে আমি ভুল, কারণ জীবন নিয়েই তো বিষয়, ডে টু ডে লাইফ ওরিয়েন্টেড সাবজেক্ট, এটা ডে টু ডে বিহেভিয়ার ওরিয়েন্টেড সাবজেক্ট। যদি না মিলে আমি ভুল। আমি বলছি ক্লাস সোসাইটি। ক্লাস সোসাইটির এক্সাম্পল কি হবে না, এনি অ্যাডভান্স সোসাইটি। ক্লাস সোসাইটির এক্সাম্পল হবে এনি অ্যাডভান্সড সোসাইটি। অর্থাৎ ক্লাস সোসাইটির এক্সাম্পল হচ্ছে এনি অ্যাডভান্স সোসাইটি। যে কোনো উন্নত সমাজই হচ্ছে ক্লাস বেসড। অর্থাৎ তুমি যেখানে তাকাও দেখবে নানা রকমের সোশ্যাল ক্লাস তৈরি হয়ে গেছে, নানা রকমের সোশ্যাল গ্রুপস তৈরি হয়ে গেছে অন দ্য বেসিস অফ দেয়ার ইনফিরিয়রিটি, সুপিরিয়রিটি অ্যান্ড ইকুয়ালিটি। তাহলে এই যে আমরা একটু আগে বলেছিলাম যে ইকোনমিক রিসোর্স, একটু আগে যে বলেছিলাম ইকোনমিক রিসোর্সের কথা, তাহলে ইকোনমিক রিসোর্স কী হবে? পাওয়ারের কথাও বলেছিলাম, পাওয়ার কি হবে? আমি প্রেস্টিজের কথাও বলেছিলাম, তাহলে প্রেস্টিজ কি হবে? তার মানে ক্লাস বেস সোসাইটি যখন আমরা বলবো, যে কোনো উন্নত সমাজ যখন বলবো, সব কিছুই আনইকুয়াল হবে। দ্যাট মিনস দে হ্যাভ আনইকুয়াল অ্যাক্সেস টু ইকোনমিক রিসোর্স, দে হ্যাভ unequal access to power, and they have unequal access to prestige। অর্থাৎ সব কিছুর ক্ষেত্রেই আনইকুয়াল অ্যাক্সেস হবে, সব কিছুর ক্ষেত্রেই হবে আনইকুয়াল অ্যাক্সেস। ক্লাস সোসাইটি মানে unequal access to economic resource, unequal access to power and unequal access to prestige। তাহলে যে কোনো ইকোনমিক রিসোর্স বলি না কেন, সে প্রপার্টি বলি বা পাওয়ার বলি, প্রেস্টিজ বলি, এগুলোও কিন্তু এলিমেন্টস অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন হবে। বুঝতে পারলে কিনা বলো? এখন তোমাকে এখান থেকে প্রশ্ন জুড়ে দিতে পারে, অর্থাৎ ভারতীয় সমাজের সাথে তোমাকে কানেক্ট করতে দিতে পারে। ভারতীয় সমাজের সাথে কানেক্ট করতে দিতে পারে বলতে তোমাকে বলতে পারে যে ডু ইউ থিঙ্ক দ্যাট ইন্ডিয়ান সোসাইটি ইজ স্ট্র্যাটিফাইড? বাংলায় তুমি কি মনে করো যে ভারতীয় সমাজ স্ট্র্যাটিফাইড কিনা? ডু ইউ থিঙ্ক দ্যাট ইন্ডিয়ান সোসাইটি ইজ স্ট্র্যাটিফাইড? তুমি কি মনে করো যে ভারতীয় সমাজ স্তরবিন্যস্ত সমাজ? আমি এখানে স্টুডেন্টদের একটা কথা বলতে চাই, যখন তোমাকে কোনো ওপিনিয়ন ভিত্তিক প্রশ্ন দেবে, মাথায় রাখো, যখন তোমাকে কোনো ওপিনিয়ন ভিত্তিক প্রশ্ন দেবে, তুমি কি মনে করো কি করছো না, তখন তুমি মনে করছো কি মনে করছো না সেটা জানার জন্য এক্সামিনার 3 পাতা 4 পাতা পড়বে না। কিন্তু তোমাকে তখন পরিষ্কার প্রথমে 2-3 লাইন 4 লাইনের মধ্যে ক্লিয়ার করো তুমি মনে করছো কি করছো না। তুমি মনে করলে ক্লিয়ার করো, এরপরে তুমি কেন মনে করছো ওটাকে তুমি জাস্টিফাই করো, বিশ্লেষণে যাও কেন তুমি মনে করছো। যেমন তুমি বললে ইয়েস আই থিঙ্ক ইন্ডিয়ান সোসাইটি ইজ অবভিয়াসলি এ স্ট্র্যাটিফাইড সোসাইটি। ভারতীয় সমাজ অতি অবশ্যই একটা স্তর বিন্যস্ত সমাজ, এবং ভারতীয় সমাজে আমরা দু রকমের হায়ারার্কি দেখি। একটা হচ্ছে ক্লাস হায়ারার্কি, আর একটা হচ্ছে কাস্ট হায়ারার্কি। ইন আওয়ার, তুমি এরকমভাবে যদি ইংলিশে বলবে ইন আওয়ার ট্র্যাডিশনাল ইন্ডিয়ান society we observe both class hierarchy and caste hierarchy। আমরা ক্লাস হায়ারার্কি দেখছি এবং কাস্ট হায়ারার্কি দেখছি। দুটো হায়ারার্কি মিলিয়ে ভারতীয় সমাজকে স্ট্র্যাটিফাইড করে তুলেছে। যেমন দেখো, যদি আমরা এইভাবে একটা ডায়াগ্রামে লেখাটাকে উপস্থাপন করি, দেখো কি সুন্দরভাবে একে উপস্থাপন করা যায় ডায়াগ্রাম দিয়ে। অর্থাৎ তুমি এইভাবে একটা ডায়াগ্রাম দিয়ে উপস্থাপন করতে পারো। যেমন একদিকে লিখলে যে
কাস্ট হায়ারার্কি, একদিকে লিখলে কাস্ট হায়ারার্কি। কারণ ট্র্যাডিশনাল ভারতবর্ষে, তুমি এমনি ভারতবর্ষ যদি তুমি বলো, তাহলে তুমি দেখবে যে এখানে তোমার দুরকম দিক থেকে তোমার সমাজটা হচ্ছে শ্রেণীবিভক্ত হয়েছে। এবং এটাকে আমরা এইভাবে টেনে দেখাতে পারি যে স্ট্র্যাটিফাইড, নিচে লিখে দিতে পারি বা উপরেও লিখে দিতে পারি স্ট্র্যাটিফাইড, ইন্ডিয়ান সোসাইটি লিখে দিতে পারি। তাহলে একদিকে কাস্ট হায়ারার্কি আমি দেখালাম, আর একদিকে তুমি পরিষ্কার বলে দেখিয়ে দিতে পারো যে আর একদিকে রয়েছে, কি রয়েছে, ক্লাস হায়ারার্কি। ক্লাস হায়ারার্কি, দেখো কত সুন্দর করে উপস্থাপন করা যায়। তোমার 2-3 পাতা 4 পাতা লেখাকে তুমি একটা ডায়াগ্রামে উপস্থাপন করে দিতে পারো। একটা দিকে ক্লাস হায়ারার্কি, অন্যদিকে কাস্ট হায়ারার্কি। এবারে যদি প্রথাগত ভারতীয় সমাজের কথা ভাবো, তাহলে তুমি দেখবে ইন কেস অফ কাস্ট হায়ারার্কি, যদি আমি কাস্ট হায়ারার্কির কথা বলি, তাহলে টপ পজিশনে কে আছে না, টপ পজিশনে আছে ব্রাহ্মণ। টপ পজিশনে কে আছে না, ব্রাহ্মণ। ইন কেস অফ কাস্ট হায়ারার্কি, টপ পজিশন অকুপাইড বাই দ্য ব্রাহ্মণ। যদি ট্র্যাডিশনাল ভারতবর্ষের জাতিভেদ প্রথার কথা আমি বলি, আবার তুমি যদি বলো ইন কেস অফ ক্লাস হায়ারার্কি, তাহলে টপ পজিশন তুমি কাকে বলবে না, টপ পজিশন অকুপাইড বাই ওয়েলদি পারসন, ওয়েলদি পারসন, অর্থাৎ তোমার ধনী ব্যক্তি। ধনী ব্যক্তি হচ্ছে ক্লাস হায়ারার্কির মধ্যে আছে। তাহলে কাস্ট অ্যান্ড ক্লাস দুটোই এখানে কাজ করেছে। আবার এই যে ক্লাস কথাটা আমরা বলছি, এই ক্লাসকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কি না, একটা হচ্ছে ওপেন ক্লাস সিস্টেম, আর একটা হচ্ছে ক্লোজড ক্লাস সিস্টেম। একটা হচ্ছে ওপেন ক্লাস সিস্টেম, ওপেন দেখো মডেলটা কিভাবে আমি লিখছি, দেখো ওপেন ক্লাস সিস্টেম, অ্যানাদার ক্লোজড ক্লাস সিস্টেম। এই যে ওপেন ক্লাস সিস্টেম অ্যান্ড ক্লোজ ক্লাস সিস্টেম মানে কি, মানে তুমি যদি ওপেন ক্লাস সিস্টেম বলতে যে কোনো সময় একজন মানুষের ক্লাস পজিশন চেঞ্জ হতে পারে। বুঝতে পেরেছো কথাটা? ধরো আজকে যে ছাত্র বা ছাত্রীটি পড়তে এসছে, কালকে সে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হয়ে গেল, WBCS এ গ্রুপের অফিসার হয়ে গেল, কি হবে? তার ক্লাস পজিশন চেঞ্জ হয়ে গেল, তার হাঁটা চলা বলা ভাব ভঙ্গি আদব কায়দা সব পরিবর্তন হয়ে গেল। কেন? তার ক্লাস কনসাসটা বেড়ে গেল এবং সে অর্ডিনারি একজন ছাত্র ছিল, সেখান থেকে হয়ে গেল এক্সিকিউটিভ, WBCS অফিসার হয়ে গেল এই গ্রুপের। তাহলে তার ইন কেস অফ ওপেন ক্লাস সিস্টেম, ক্লাস মোবিলিটি ইজ ভেরি ফ্রিকুয়েন্ট। ইন কেস অফ ওপেন ক্লাস সিস্টেম, ক্লাস মোবিলিটি ইজ ভেরি ফ্রিকুয়েন্ট, অর্থাৎ যে কোনো সময় যে কোনো ব্যক্তির ক্লাস পজিশন চেঞ্জ করতে পারে। কিন্তু ক্লোজ ক্লাস সিস্টেম ট্র্যাডিশনাল ভারতবর্ষে কি না, ক্লোজ ক্লাস সিস্টেমে ক্লাস পজিশন কখনো চেঞ্জ করবে না। যেমন কাস্ট সিস্টেম, ক্লোজ ক্লাস সিস্টেমের
একটা এক্সাম্পল হচ্ছে ক্লোজ ক্লাস সিস্টেমের একটা এক্সাম্পল হচ্ছে কি না কাস্ট সিস্টেম। কাস্ট সিস্টেম দেখো, ভালো করে বুঝে দেখো। কাস্ট সিস্টেম হচ্ছে কার এক্সাম্পল না ক্লোজ ক্লাস সিস্টেমের এক্সাম্পল। ক্লোজড ক্লাস সিস্টেমের এক্সাম্পল। যেমন ব্রাহ্মীণ বাই বার্থ, যেমন আমি যদি বলি ব্রাহ্মীণ অর্থাৎ ব্রাহ্মীণ বাই বার্থ, আমি যদি বলি এক্সাম্পল হচ্ছে তোমার আমি যদি বললাম যে এইখানে ব্রাহ্মীণ বাই বার্থ অর্থাৎ ক্লোজ ক্লাস সিস্টেমের একটা এক্সাম্পল হচ্ছে কাস্ট সিস্টেম। কেন না তুমি এটা কি হচ্ছে না ট্র্যাডিশনাল ভারতবর্ষের যে নীতি, সেই ট্র্যাডিশনাল ভারতবর্ষের নীতি অনুযায়ী যে কাস্ট ইজ অলওয়েজ ডিটারমাইন্ড বাই বার্থ, অর্থাৎ জন্মের দ্বারা সেটা নির্ধারিত হয়। যেমন একজন WBCS অফিসার সে তার পজিশনটাকে অ্যাচিভ করেছে, ঠিক তেমনি ব্রাহ্মীণ বাই বার্থ সে জন্মসূত্রে পেয়েছে। তাহলে জন্মসূত্রে পাওয়াটা হচ্ছে তার অ্যাসক্রাইব স্ট্যাটাস বা আরোপিত মর্যাদা, যাকে আমরা বলি অ্যাসক্রাইব স্ট্যাটাস বা আরোপিত মর্যাদা। এই যে জন্মসূত্রে পেয়ে যাওয়াটাকে আমরা বলি অ্যাসক্রাইব স্ট্যাটাস বা আরোপিত মর্যাদা। ব্রাহ্মীণ বাই বার্থ সে নিজে অর্জন করেনি। কিন্তু আমি যদি বলি যে WBCS অফিসার, সে জন্মসূত্রে কিন্তু WBCS অফিসার হয়ে যায়নি, তাকে কিন্তু ওটা অর্জন করতে হয়েছে। তাই জন্মসূত্রে জাতটা পেয়েছে, কিন্তু জন্মসূত্রে WBCS অফিসারের চেয়ারটা পায়নি। তাই এটাকে আমরা বলি যে অ্যাচিভ স্ট্যাটাস, অর্থাৎ অ্যাচিভ স্ট্যাটাস। তাহলে এইখানে আমরা দু ধরনের স্ট্যাটাস পাচ্ছি, একটা হচ্ছে অ্যাচিভড আর একটা হচ্ছে অ্যাসক্রাইব স্ট্যাটাস। ওকে স্যার, বাকিটা আমরা অবশ্যই বুঝবো একটা ছোট্ট বিরতির পর, বুঝছি আবার এই ক্লাসে। ওকে একটা খুব ইম্পর্টেন্ট টপিক, ইম্পর্টেন্ট ক্লাসে রয়েছি আমরা, এবং যেটা প্রথমেই বলছিলাম যে শুধুমাত্র এক্সামের জন্য না, আমাদের জীবনের জন্য এটা অনেকখানি গুরুত্বপূর্ণ, সেটা আমরা ক্লাস চলার সঙ্গে যতটা সময় গড়াচ্ছে আমরা বুঝতে পারছি। একটা ছোট্ট ব্রেকের পর দেখা হচ্ছে, সঙ্গে থাকুন।